নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতিকার প্রেডিকশন করব। এই জাতিকার প্রেডিকশনটি শুরু করার আগে আমি জানি না সেই জাতিকা আদৌ এই প্রেডিকশনটি করাতে আমাকে সম্মতি জানিয়েছেন কিনা। বর্ধমানের চেম্বারে একটি বাচ্চা ছেলে স্ট্রাগলার, সে আমার কাছে এসেছিল এবং প্রেডিকশন করিয়ে গিয়েছিল, এবং তখন আমি তার প্রেডিকশনের মধ্যে দিয়ে তার প্রেমজ জীবন, তার কর্মের জীবন, তার বাদবাকি সব কথা তো বলেই ছিলাম, প্রেমজ জীবনের কথাও বলেছিলাম। আমার প্রেডিকশনটি শোনার পর সে সম্মত হয় যে আমার প্রেডিকশনটি নির্ভুল, এবং সে স্বীকার করে একটি মেয়ের সাথে তার সম্পর্ক রয়েছে, একদম প্রেমিক প্রেমিকা। তারা ইমিডিয়েট রেজিস্ট্রি করতে যাচ্ছে, তার আগের যা ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল করে ফেলেছিল। তার কারণ ছেলেটা মেয়েটাকে হারাতে চাইছিল না, মেয়েটাও ছেলেটাকে হারাতে চাইছিল না, কিন্তু ইমিডিয়েট মেয়েটার বিবাহও ঠিক করে ফেলেছে তার ঘরের মানুষ। আমি একজন অনেক বয়স্ক মানুষ, আমাকে দেখে বয়স্ক মানুষ মনে হয়, কিন্তু আমি তার চাইতেও আরো অনেক বেশি বয়স আমার, অনেক অভিজ্ঞতা আমার। সারা পৃথিবীর মানুষ আমাকে স্যার বলে ডাকে, আমাকে গুরু বলে ডাকে, আমাকে পিতা বলে ডাকে। মানুষের ফিলিংস যদি আমি বুঝতে না পারি, মানুষের মনটা যদি আমি পড়তে না পারি, তাহলে ব্যর্থ আমার এই অ্যাস্ট্রোলজি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, রিয়েল অ্যাস্ট্রোলজি, পিওর অ্যাস্ট্রোলজি, অ্যাকুরেট অ্যাস্ট্রোলজি, সব বেকার। বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসেছে এবং তাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ছেলেটি তার নিজের পায়ে এখনো দাঁড়াতে পারেনি, সে স্বাবলম্বী নয়, স্ট্রাগলার, প্রচুর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে দাঁড়াতে পারেনি, এবং তার ফলেই কিন্তু এই ভালোবাসাটা অপরিপূর্ণ থেকে যাচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু আর সময় দেয়া যাবে না। এবার মেয়েটার বিয়ে দিতে চাইছে বাড়ির গুরুজনেরা, এবং সেক্ষেত্রে কিন্তু এই যে প্রেমজ সম্পর্ক দুজনের মধ্যে, এখন তাদের মধ্যে মানসিক যে ডেপথের জায়গাটা অনেক কম থাকবে। ভালোবাসা মানেটাই তারা হয়তো এখন বুঝবে না, কিন্তু এটাও সত্যি কথা, তারা মনে করবে তুমি ছাড়া আমি অচল, আমি ছাড়া তুমি অচল, তুমি এবং আমি মিলে আমরা। আমি এটাকে পরিপূর্ণ ভালোবাসা বলতে রাজি না হলেও তাদের এই যে ইমোশনকে আমি কিন্তু সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, সুতরাং আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, তাকে আমি সারা জীবনের জন্য, ফর এভারের জন্য হারিয়ে ফেলছি। মেয়েটি তাকে ভালোবাসতো, তার স্থানে কিন্তু অন্য আরেকজন চলে আসছে, লিগ্যাল হাজবেন্ড, এবং ছেলেটি কিন্তু আস্তে আস্তে থার্ড পার্সন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। সুতরাং সে মানসিকভাবে ছটফট করছে, আমি বুঝতে পারছি, সে কষ্ট পাচ্ছে, আমি বুঝতে পারছি। যে করেই হোক তার যে ভালোবাসার নারীটি তাকে পেতেই হবে, তাই জন্য সে চারিদিকে কোথাও কিন্তু কোনো উপায় দেখতে পাচ্ছে না। তাই জন্য কিন্তু সে স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে ছুটে এসেছিল, আমি জানি। এবং আলটিমেট সে কিন্তু তাই জন্য বারবার ধরে মেয়েটির প্রেডিকশনের কথা বলতে গিয়ে সে বারবার ধরে বলেছে, আচ্ছা আমার যদি নেগেটিভিটি অফ করি তাহলে কি আমি তাকে বিয়ে করতে পারবো, বিয়ে করে সুখে থাকতে পারবো? আচ্ছা মেয়েটি যদি কখনো যে পাত্রর সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে যদি বিয়ে হয়ে যায় তাহলে সে সুখে থাকবে, তাহলে তার বিবাহিত জীবন সুখের হবে।
আমি জানি সেই বয়সটা আমিও পেরিয়ে এসেছি। মনে মনে সে ভাববে সেই বিয়েটা যেন না টেকে, সেই বিয়েটা যেন ভেঙে যায়, সেই মেয়েটি আবার যেন তার কাছে ফিরে আসে। কল্পনা, বাস্তব এবং আমাদের আবেগ, এই যে ওদের বয়সটা, এই বয়সের মধ্যে মিলেমিশে যায়। কিন্তু আমি একজন প্রফেশনাল পার্সন, আমি ফিস নিয়েছি মেয়েটির প্রেডিকশন করার জন্য, এবং আমার প্রফেশনাল এথিক্সের মধ্যেই পড়ে যার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটি নিয়েছি, আমি কিন্তু কেবলমাত্র তারই প্রেডিকশনটি করব, তার বাইরে একটি কথাও বলবো না। ছেলেটির কোয়ারিজ শুনে, প্রশ্ন শুনে অনেক খারাপ লাগতে পারে, মনে হতো দি ঝাড় উদম, কিন্তু আলটিমেট আমি ওর সফট কর্নারটা বুঝতে পারছি। বুঝতে পারলেও আমি নিরুপায়, তার কারণ আমি যেটা আজকে সঠিক দেখব, যথাযথ দেখব, সেটাকেই কিন্তু আমি আজকে তুলে ধরব। এই প্রেডিকশনটি শুরু করার আগে আমার একটা শায়রি মনে পড়ে যাচ্ছে, সেই শায়রিটি বলেই প্রেডিকশনটি আমি শুরু করব, অর্থাৎ জন্মছক, তারপর স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলবো। सुना है प्यार करने वाले बड़े अजीब होते हैं, सुना है प्यार करने वाले बड़े अजीब होते हैं, खुशी के बदले गम नसीब होते हैं। मेरे दोस्त, मोहब्बत कभी न करना, क्योंकि प्यार करने वाले बड़े बदनसीब होते हैं। যাই হোক, প্রথমে যদি আমি জন্মছকটি লক্ষ্য করি, তাহলে এই জাতিকার কিন্তু ধনু লগ্ন এবং মেষ রাশি। 1 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে, 2 নাম্বার ঘরে নেপচুন এবং ইউরেনাস বসে রয়েছে, 3 নাম্বার 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে চন্দ্র বসে রয়েছে, 6 নাম্বার ঘরে শনি এবং বৃহস্পতি বসে রয়েছে, 7 নাম্বার ঘরে রাহু বসে রয়েছে, 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 9 নাম্বার ঘরে মঙ্গল বসে রয়েছে, 10 নাম্বার ঘরে সূর্য বসে রয়েছে, 11 নাম্বার ঘরে বুধ বসে রয়েছে এবং 12 নাম্বার ঘরে শুক্র এবং প্লুটো বসে আছে। আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে রাহু বসে আছে, 3 নাম্বার ঘরে 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে চন্দ্র বসে আছে, 6 নাম্বার ঘরে 7 নাম্বার ঘরে 6 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 7 নাম্বার ঘরে মঙ্গল বসে আছে, 8 নাম্বার ঘরে রবি এবং কেতুর অবস্থান, 9 নাম্বার ঘরে শনি এবং শুক্রের অবস্থান, 10 নাম্বার ঘরে ইউরেনাস অবস্থান, 11 নাম্বার ঘরে বৃহস্পতি, বুধ এবং নেপচুনের অবস্থান, 12 নাম্বার ঘরে কিন্তু প্লুটোর অবস্থান। প্রথমেই আমি একটি কথাই শুধু এর যে প্রেমিক মশাই তাকে বলবো, এই পৃথিবীতে চিরন্তন সত্য কি জানো? এই পৃথিবীতে যার উপর কোনো সত্য নেই, সেটা হচ্ছে মানুষ খুব সহজে ভুলে যেতে পারে। সেটা তুমি সম্পর্ক বলো, সেটা ক্ষেত্র বলো, সেটা যে কোনো অবস্থান বলো, মানুষ ভীষণ তাড়াতাড়ি ভুলে যায়। প্রথমেই আমি 1 নাম্বার ঘরের কেতুকে যদি লক্ষ্য করি, কেতু হচ্ছে ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। কেতু যেই ঘরে বসে থাকে বা সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায়, আর যদি সেই ঘরের অধিপতি গ্রহ যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু কেতু নেগেটিভ হয়ে যায়। এখন কেতুকে যদি লক্ষ্য করা যায়, 1 নাম্বার ঘরে বসে রয়েছে। 1 নাম্বার ঘর মানে আমাদের মেরুদণ্ড, স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, যার উপর আমরা দাঁড়িয়ে আছি, আমাদের খাঁচা, আমাদের পরিকাঠামো, সেটা কিন্তু 1 নাম্বার ঘর। তাহলে 1 নাম্বার ঘরটা ধনুর ঘর,
1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ তাহলে বৃহস্পতি, সে কিন্তু 4 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ। 1 নাম্বার ঘর এবং 4 নাম্বার ঘর ধনু এবং মীন রাশির অধিপতি গ্রহ 6 নাম্বার ঘরে বসে আছে। বৃষর ঘরে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং সেখানে বসে আছে শনি কানেকশন ক্রিয়েট করে। এইবার দেখতে হবে এই যে 6 নাম্বার ঘরে, যেই ঘরে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বা 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বসে আছে, সেই বৃহস্পতি যে শুক্রের ঘরে বসে আছে, সেই শুক্র কোথায় বসে আছে? সেই শুক্র কিন্তু 12 নাম্বার ঘরে বসে আছে। 12 নাম্বার ঘর মানে কি? আয়গা, জায়গা। এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নাম্বার ঘর। তাহলে শুক্র যদি কোনোভাবে 12 নাম্বার ঘরে হিট করে, একদম ভালো করে বোঝার ব্যাপার আছে, শুক্র যদি কখনো 12 নাম্বার ঘরে হিট করে বা 12 নাম্বার ঘরে কোনো গ্রহ বা অধিপতি গ্রহ তার সাথে যদি কখনো বৃহস্পতির কানেকশন ক্রিয়েট হয়ে যায়, তাহলে একজন জাতিকার ক্ষেত্রে কিন্তু কখনো তার বিবাহ টেকে না। এবার আমাকে প্রশ্ন যদি করা হয় যে তার কি তাহলে প্রথম বিবাহটা টিকবে না, বা দ্বিতীয় বিবাহটা টিকবে না, তৃতীয় বিবাহটা টিকবে না? এখন এইটা হচ্ছে রোগ। এইটাকে যতক্ষণ পর্যন্ত রেকটিফাই না করা হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু তার বিবাহ টিকবে না। আমি প্রত্যেকটা কথা নিজ দায়িত্বে বললাম। এবং একদম বাচ্চা মেয়ে, তার বয়স একদম কম বয়সী বাচ্চা একটি মেয়ে, সে দেখে নিক, তার জীবন দিয়ে সে অনুভব করবে যদি সে আমার এই প্রেডিকশনটা শোনে যে আমার প্রেডিকশন কত নির্ভুল হয়। তাই সারা পৃথিবীর মানুষ আমাকে কিন্তু গড অফ অ্যাস্ট্রোলজি বা স্যার বলেও ডাকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান, তাহলে ডিভোর্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেপারেশন, ডিভোর্স এবং মামলা মোকদ্দমার জায়গায় চলে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেননা শুক্র কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে, বৃশ্চিকের ঘরে বসে রয়েছে। এইবার শুক্রের ঘরে কিন্তু শনি বসে রয়েছে এবং বৃহস্পতিও বসে রয়েছে। তাহলে বৃহস্পতি শুক্রের ঘরে বসে, বৃহস্পতি মানে হচ্ছে গুরুদের দেব, মানে আমরা যারা দেবতা, সৎ মানুষ, অনেস্ট, সৎ চরিত্রের মানুষ, তাদের গুরু হচ্ছে বৃহস্পতি। আর শুক্র মানে হচ্ছে শুক্রাচার্য, মানে অসুরদের গুরু, রাক্ষসদের গুরু, অসৎ মানুষদের গুরু, অসৎ চরিত্রের মানুষদের গুরু। তাহলে আমি এটা বোঝাবার জন্য কিন্তু ক্ল্যারিফাই করছি। তাহলে শুক্রের ঘরে যখন বৃহস্পতির অবস্থান এবং সেখানে কিন্তু কি বসে রয়েছে? শনি বসে রয়েছে। শনি অনেস্টির কারকতা। তাহলে এক্ষেত্রে কিন্তু হ্যাপাজার্ডলি কোনো সিদ্ধান্ত গ্রহণ কখনোই এই জাতিকার বিবাহের ক্ষেত্রে করা উচিত নয়। এবং এই যে 12 নাম্বার ঘর এবং 5 নাম্বার ঘর, 12 নাম্বার ঘর এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, সে কিন্তু 9 নাম্বার ঘরে রবির ঘরে বসে রয়েছে। তাহলে মনে রাখা দরকার আছে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভয়ঙ্কর প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, বিকজ মেয়েদের ক্ষেত্রে মঙ্গল দ্বারা কিন্তু প্রেমজ জীবন, প্রেমিককেও বোঝা যায়। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, মঙ্গল দ্বারা যদি ক্যালকুলেশনটা লক্ষ্য করি, তার কারণ হচ্ছে মঙ্গল 9 নাম্বার ঘরে বসে রয়েছে। আবার সেই 9 নাম্বার ঘরের যদি রবিকে লক্ষ্য করি, সে কিন্তু আবার 10 নাম্বার ঘরে বুধের ঘরে বসে রয়েছে। আবার যদি বুধের ঘরে মিথুনকে লক্ষ্য করি, তাহলে সেখানে কিন্তু রাহু বসে রয়েছে। আবার বুধ কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে, সেই শুক্র কিন্তু 12 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে আমি আবেগবশত, ইলিউশন দ্বারা, আমি তোমাকে হারাতে পারবো না দ্বারা দেখা গেল রেজিস্ট্রি করে নিলাম, আর তুমি আমার, বাস এবার তুমি আমার, অন্য কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না। যদি এর প্রেমিক কখনো এরকম করে, সেই চিন্তাধারার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শুক্র এবং মঙ্গলের অবস্থান মানে লিগেলি কোনো একটা কিছু করতে চাইবে, যেখানে জোরজার করে আর মেয়েটিকে, কেননা মেয়েটির বয়স আমার কাছে সে কম বয়সী হলেও তার বয়স খুব একটা কম নয়,
তার বয়স আমি যদিও ডিটেলস কখনোই বলি না, 24-25 বছর তো হলোই, তাহলে এখন কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে বিবাহ একটা ইনস্টিটিউশনের নাম, আর যখন অভাব ঘরে ঢোকে তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। ছেলেটির ক্ষেত্রে আমি এমন সিচুয়েশন দেখতে পাচ্ছি এবং নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি মেয়েটির ছক দ্বারা, প্রেমিক সত্তা। এবং ছেলেটিরও কিন্তু আমি প্রেডিকশন করেছি, ছেলেটি একদম ডিটোরিয়েট করে গেছে। সে কিন্তু এখনো, আচ্ছা আমি যদি রেমেডিটা নিই তাহলে, আচ্ছা রেমেডি সে একটিবারের জন্য ভাবছে না যে ঘটি বাটি বিক্রি করে হলেও রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন। তার কারণ সে স্ম্যাশড, তার একটা পয়সা উপার্জন করার ক্ষমতা নেই, বিয়ে করে খাওয়াবে কি? তারপরে দেখা গেল অসতর্ক মুহূর্তে কোনোভাবে সন্তান চলে এলো, রাস্তায় চলে যাবে, তখন তার গুরুজনদের বলতে হবে বাঁচাও, আমাদের লালিত পালিত করো। সেই সমস্ত ক্ষেত্রে কখনো স্ত্রীর চোখে হাজবেন্ড সঠিক হাজবেন্ডের রূপ পায় কি? আপনারা কি বলেন? সর্বপ্রথম তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ। গাড়িটা এক মুহূর্ত নড়বে না। তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি তোমাকে কতটা ভালোবাসি ম্যাটার করে না আজকের দিনে। সর্বপ্রথম সিকিউরিটি দান করার প্রয়োজন আছে। আমাদের শরীর, আমরা মানুষ, জৈবিক চাহিদা রয়েছে আমাদের, ভালো থাকার আকাঙ্ক্ষা রয়েছে আমাদের, সুখে থাকার আকাঙ্ক্ষা রয়েছে আমাদের। আমি শুধু আমার প্রেমিকাকে হাসিল করে নিয়ে তারপর দেখা যাচ্ছে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই। হাজার হাজার এরকম, শুধুমাত্র আমার স্টুডেন্ট নয়, আমার বন্ধুদের আমি দেখেছি, আমার অনুজদের আমি দেখেছি, আর হেসেছি আমি। একে ভালোবাসা বলে না, একে প্রেম বলে না, একে কোনো কিছুই বলে না। একে শুধুমাত্র যৌন চাহিদা, ইলিউশনে আক্রান্ত। শুধু তোমাকে আমি পেয়ে গেলাম, বাস তুমি পুরোটা আমার। এই অধিকার বোধ, এই অধিকার গ্রহণের জন্য একটি মেয়ের জীবন তুমি স্ম্যাশ করে দিচ্ছ বা করে দেবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কোনো মতেই, তাহলে কি আমি বর্ধমানের চেম্বার কবে করেছি, আবার আরেকটা বর্ধমানের চেম্বার আসতে শুরু করলো। তার মানে তোমার করবো, কারা মরে জানো? ঠিক আছে কাল থেকে করব, ঠিক আছে পরশু থেকে করব, সেরকম আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, ঠিক আছে আস্তে আস্তে করব। রেমিডিটাকে কি মনে করো যে মিরাকেল ম্যাজিকের জিনিস, যে ট্যাক করে দিলাম, ফাঁক করে কষ্ট করে খেয়ে নিলাম, তারপরের দিন থেকে কোটি টাকা ইনকাম করতে শুরু করলাম? তাহলে এক্ষেত্রে যেটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে এই মেয়েটির বিবাহিত জীবন কিন্তু একদম ড্যামেজ হয়ে রয়েছে। এ প্রসঙ্গে এটাও জানিয়ে দিই, যদি কোনো কারণে এই মেয়েটির নেগেটিভিটিকে অফ না করে যদি অন্য কোনো পাত্রের সাথেও বিয়ে দেয়া হয় তাহলেও কিন্তু বিবাহটি টিকবে না। কেমন? তার কারণ কেতু দ্বারা আমরা স্যাটিসফ্যাকশনকে বুঝি। 1 নাম্বার ঘরে যখন কেতু নেগেটিভ হয়ে যায় তখন আমার জীবনটাই কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আর তাছাড়াও কিন্তু 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, কেতু বসে রয়েছে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। তাহলে কিন্তু 4 নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকে বোঝা যায়, সাংসারিক ক্ষেত্রকে বোঝা যায়। সেই জায়গাটাও তাহলে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে। আমার জীবনের আনন্দকেও কিন্তু বোঝা যায়, সেই জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তার কারণ কেতু কানেকশন ক্রিয়েট করছে। তাহলে এই নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন ছিল। নেগেটিভিটিকে অফ করার পর, বারবার ধরে বলেছি, নেগেটিভিটিকে অফ করলে 12 থেকে 15টা মাস একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারকে দিতে হয়, কেননা নেগেটিভিটিটা পুরোটা অফ হতে 12 থেকে 15টা মাস কিন্তু সময় লাগে। তাই জন্য এই জায়গাটাকে অফ অবশ্যই কিন্তু করা প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এইবার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 5 নাম্বার ঘরে বসে আছে এবং 11 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে 8 নাম্বার ঘরটা হচ্ছে কর্কটের ঘর, চন্দ্র, কেমন? এবং সবচেয়ে বড় কথা যেটা আমি লক্ষ্য করতে পারছি, 8 নাম্বার ঘরটাকে দৃষ্টি দিচ্ছে কিন্তু 2 নাম্বার ঘর। প্রথমত এই মেয়েটির কিন্তু এখন বিবাহের সময়ই হয়নি, ফার্স্ট এটা লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই মেয়েটির দৃষ্টিভঙ্গির জায়গায়, এই মেয়েটির ইলিউশনের জায়গায়
এই মেয়েটির আবেগের জায়গাও কিন্তু নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে মারাত্মক রকম। 8 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে, তাহলে মানসিকতার জায়গা, মনোভাবের জায়গা, এইগুলো পুরোটাই কিন্তু গঠিত হয়, সংগঠিত হয় পুরোটাই কিন্তু চন্দ্রের দ্বারা। সেই চন্দ্র কিন্তু 8 নাম্বার ঘরে বসে রয়েছে। 8 নাম্বার ঘর মানে মারক স্থান বলা হয়। 8 নাম্বার ঘর মানে হচ্ছে সাইলেন্ট কিলার এবং লেন্দি প্রসেস। তাহলে মনের দিক দিয়ে কিন্তু এই মেয়েটি সুগঠিত বা সংগঠিত নয়। কেমন কেমন হতে পারে? দুই দিক দিয়ে দুটো রকমের হতে পারে। এক, চলো চলো আমরা রেজিস্ট্রির জন্য আগে ফর্ম ফিল আপ করতে হয়, রেজিস্ট্রির জন্য ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রি করিনি। এই যে আগু পিছু না ভেবে আমি আমার হঠাৎ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম, এটাও লক্ষ্য করা যায়। কিন্তু মনে রাখা দরকার আছে 8 নম্বর এবং 2 নম্বর ঘর যখন হিট করছে এবং সেই 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন 5 নম্বর ঘরে 2:1% মধ্যে দিয়ে 2 নম্বর এবং 3 নম্বর ঘরকেও হিট করছে, তুমি আজকের দিনে তাকেও বলছি, মেয়েটিকেও বলছি, মেয়েটির বয়ফ্রেন্ডকেও বলছি, যেই বয়ফ্রেন্ড প্রেডিকশন করতে দিয়েছে, দেখা গেল জোরজার করে তাকে বিবাহ দেয়া হলো, 5 নম্বর ঘরে চন্দ্র রয়েছে, জোরজার করে বিবাহ দেয়া হলো, বিবাহ দেয়া হয়ে অন্য কারোর সাথে বিয়ে দেয়া হলো, বিবাহ হয়ে যাবার পরেই কিন্তু এর সন্তানের জায়গাটা খুব ফাস্ট ইমিডিয়েট হয়ে যাবার জায়গা। মানে অনেকে আছে না 5 বছর 7 বছর একটু বিবাহিত জীবন ওয়েট করি, সেরকম লক্ষ্যও করা যাচ্ছে না, খুব ফাস্ট সন্তান হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর এমন একটা মানসিকতা শুধু এর নয়, কিন্তু আমাদের 140 কোটি মানুষেরই সেই মানসিকতা যে কোনো কিছুই কিন্তু শূন্য স্থান থাকে না। যতই ভালোবাসার মানুষ আসুক, একটা সময় মনে হয়েছিল বাবা মাকে ছাড়া বাঁচবো কি করে, বাবা বাবাকে ছাড়া বাঁচবো কি করে, তারা চলে গেলে কিভাবে বাঁচবো, তারা চলে যাবার পর বেঁচে আছি মানে তারপরে তো কত বছর যে হয়ে গেল এবং কত যুগ যে হয়ে গেল, তাহলে কোনো কিছুই কিন্তু এ ছাড়া আমার চলবে না, ও আমার কাছে অপরিহার্য, এটা কখনোই হতে পারে না। বিবাহ হবে যখনই হাজবেন্ড আসবে, যখনই হাজবেন্ডের সাথে বন্ধুত্ব হবে, শারীরিক সম্পর্ক হবে, যখনই এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে, তখনই কিন্তু এই প্রেমিক সত্তাকে সে ভুলে যাবে। কোটি কোটি এরকম ধরনের আমি প্রেডিকশন করেছি যে প্রেমিক কিন্তু ভালোবাসা কেন এত অসহায় বলে চিৎকার করতে করতে কাঁদবে, আর মেয়েরা কিন্তু শুধু মেয়ে বলে নয়, আবার ছেলেদের ক্ষেত্রেও দেখেছি, মানে ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখেছি যে একজন একেবারে পাগল হয়ে গেল আর আরেকজন কিন্তু সুন্দরভাবে রাজরানী হয়ে বসবাস করছে, সংসার জীবন যাপন করছে। যদিও এর সংসার জীবন যাপন বেশি দিন টিকবে না, কিন্তু বিবাহের পর এই যে একদম অপরিহার্য থাকবে, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। কেমন সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি না। আবার 8 নাম্বার ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্স হলে কি হয়, দেখা গেল বিবাহ তো করলাম, এবারে বিবাহ করলাম তাকে তার মতন থাকতে দিই, এর বয়ফ্রেন্ড কিন্তু সেরকম থাকতে দেবে না, তখন কি হবে, সোশ্যাল মিডিয়া দ্বারা, হোয়াটসঅ্যাপ দ্বারা, নয় ফেসবুক দ্বারা, নয় হ্যান দ্বারা, নয় ত্যান দ্বারা, তখন কুটুর 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 করে ডিস্টার্ব করবে এবং তার ফলে মেয়েটি কিন্তু সংসার জীবন যাপনই করতে পারবে না, সেখানে ফোকাসটি করতে পারবে না, ছেলেটা সারাক্ষণ ধরে কিন্তু চুলকে যাবে। কটা এক্সাম্পল চাই, আমার লাইভ অনুষ্ঠান দেখলে দেখবেন হাজার হাজার এরকম এক্সাম্পল। বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রী, এবার তবুও তাকে পেতে চাই বলে পেছন দিক দিয়ে খোঁচা মারতে শুরু করবে এবং তার ফলে সেই কিন্তু কি হবে, সেই বিবাহিত জীবনটাও সুখের হবে না, কেননা দ্বিচারিতা, দুটো চরিত্র তার মধ্যে সৃষ্টি হবে। তার মধ্যে আমার সংসার জীবন, আমার স্বামী, আমার যে সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবন, সেখানে ফোকাস করব, সেই জায়গাটাই পাবো না, ইমোশনাল তখন হিট করতে শুরু করবে। শুনতে খারাপ লাগলেও এটা হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তার কারণ 7 নাম্বার ঘরে কিন্তু রাহু বসে রয়েছে, 7 নাম্বার ঘরে বুধের ঘরে রাহু বসে রয়েছে। তাহলে আমি বারবার ধরে কি বলেছি, আমার চেম্বারে এসেছিল হাজার হাজার এক্সাম্পল। 7 নাম্বার ঘরে বুধ কানেকশন ক্রিয়েট করলে কি হয়, যে আমি দেখাচ্ছি আমার হাজবেন্ডকে আমি কত ভালোবাসি, কিন্তু দেখা যাচ্ছে আমি আমার অঞ্চলের বাইরে, পাড়ার বাইরে, দেখা যাচ্ছে আমি ডুবে ডুবে জল খেয়ে অসৎ চরিত্র হয়ে আবার তারপর ঘরের মধ্যে আসছি। এই কিছুদিন আগেই আমি একটা চেম্বারে প্রেডিকশন করলাম, কার্মের প্রেডিকশনটা করলাম, এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমি চেম্বারেই করলাম, বোধহয় মেদিনীপুরে না বর্ধমানে, সেম। এবং রাহু কানেকশন মানে কি হবে, সেই বিয়েটাকে টিকতেই দেবে না, বিয়েটা ভাঙবে, আবার বিবাহ করবে। আলটিমেট বিবাহিত জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। তার কারণ বারবার ধরে মনে রাখা দরকার আছে, আমি আগেও বলেছি, জীবন একটা অঙ্ক, হ্যাপাজার্ডলি আমি তোমাকে চাই, তুমি আমাকে চাই, এর ফলে কি হবে,
এর ফলে কি হবে, এই মেয়েটি যদি প্রেমিককে বিবাহ করে তাহলে সে জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। কেননা তার প্রেমিককে আমি ছক ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখেছি স্বনির্ভর এই পৃথিবীতে একমাত্র আমি ছাড়া কেউ করতে পারবে না। কিন্তু সে এতটাই কেয়ারলেস এবং এতটাই অপদার্থ, ঠিক আছে আমি নেগেটিভিটিটাকে আস্তে আস্তে চিন্তা করছি, আমি চিন্তা করছি, চিন্তা করতে 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 করতেই দেখা যাবে চুল দাঁড়ি সমস্ত কিছু পেকে গেল তার, আর যদিও দাঁড়িয়ে নেই বোধ হয়, যাই হোক। হ্যাঁ, কাজেই অত চিন্তা ফিন্তা করে কোনো লাভ নাই, অত গোল টেবিল বৈঠক আচ্ছা এই করলে অত চিন্তা ভাবনা নয়, নেগেটিভিটিকে অবশ্যই ইমিডিয়েট করা প্রয়োজন, করতেই হবে। তা না হলে সে স্টেবলই হতে পারবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আবার যদি আমি এখন চিন্তা করি সরকারি চাকরি ছাড়া করবো না, তাহলে তো হয়েই গেল, কারণ আমি তো তার ছক দেখেছি, আমি সব জানি। তার মধ্যিখান থেকে কি হবে, এই মেয়েটা প্রেমিক ছাড়াও থাকতে পারছে না বিয়ের পরে, তারপরে দেখা যাচ্ছে কেউ হাজবেন্ড, আবার ওই দিক থেকে প্রেমিককে খোঁচা মারছে। কেউ কখনো সুখে থাকে, কেউ কখনো সুখী হয়, তাতে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে 8 নাম্বার ঘরের চন্দ্র এবং সেই চন্দ্রের আবার শনি হিট করছে, সেক্ষেত্রে শনিকে হিট করছে চন্দ্র, তাহলে দৃষ্টিভঙ্গির অভাব হয়ে যাচ্ছে। আমরা বেশিরভাগ মানুষ বেশিরভাগ সম্পর্কের ক্ষেত্রে দু নৌকায় পা দিয়ে চলি, এটাই আমাদের সবচেয়ে নেগেটিভ হয়ে যায়। আর এটাও মানতে হবে শুধুমাত্র আজকের দিনটা চিন্তা ভাবনা করে অন্তত বিয়ের মতন একটা সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। আমি এই মেয়েটিকে আমি প্রশ্ন করব, আজকে তুমি রাজি হলে কেন যে সে যে রেজিস্ট্রি করবে ফর্ম ফিল আপের, সেই ফর্ম ফিল আপটা করলে কেন তুমি? একটা মাস বা 10 দিন 15 দিন সে নিজের উপার্জনে তোমাকে খাওয়াতে পারবে, সে তোমাকে ভরণ পোষণ করতে পারবে, সিকিউরিটি দান করতে পারবে? অনিশ্চিত একটা জীবন যাপন করছে, ওই প্রেম করতে অনেক ভালো লাগে, কেন লিভ ইন সম্পর্ক বেড়ে গেছে? তার কারণ বিবাহের ক্ষেত্রে দায়িত্ব বলে কথাগুলো রয়েছে। আর লিভ ইন মানে বাপের পয়সায় যথেচ্ছাচার বা একটা কোনো কাজকর্ম করছি ছোটখাটো, বাস থাকলাম যথেচ্ছাচার স্বামী স্ত্রীর মতন সম্পর্ক, মানে কি শরীরের অধিকার, হ্যাঁ একদম মানে কি বলে যৌনতার হোলি খেললাম, যখন ভালো লাগলো না তুই তোর মতন চলে যা, আমি আমার মতন চলে যাই, বাস বাঁধন নেই। আজকালকার যুব সমাজ মেরুদণ্ডহীন, তাই জন্য লিভ ইন সম্পর্ক বেড়ে যাচ্ছে। তাই জন্য ভালোবাসাটা খুব ইজিয়েস্ট ব্যাপার, ভালোবাসায় কোনো দায়িত্ব থাকে না, কেননা সবার ভালোবাসা আমাদের রাধা এবং কৃষ্ণের মতন নয়। কণ্টক গাড়ি কমল সমপতনা মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঝাড়ি করি পি চলো চলো ইতে অঙ্গুলি চাপি, তা তো নয়। আজকালকার ভালোবাসা মানেই হচ্ছে সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো, বাস তারপর সিঙ্গেল মাদার করো, বাস। তখন তারপর বাবা হারিয়ে গেছে, বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মা তখন সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার, আমি নারী স্বাধীনতায় চলে আসবো, কেননা কোনো না কোনো একটা অ্যাঙ্গেল ধরা তো প্রয়োজন। বাস তখন কোথা থেকে কোথায় নারী স্বাধীন, আমি নারী স্বাধীন, আমি একা সন্তানকে লালন পালন করতে পারি। কিন্তু ওইদিকে বাপ যে, হ্যাঁ আর বললাম না মানে হাতুড়ি মাথায় ঠুকে দিয়ে তারপর বেরিয়ে চলে গেছে, সেটা আর কেউ তখন স্বীকার করবে না যে আমার দোষ ছিল। তখন হয়ে যাবে আমি নারী, স্বাধীন নারী, আমি একা আমার সন্তানকে লালন পালন করছি। আসলে তা নয়, আমার দৃষ্টিভঙ্গির ভুল ছিল। এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের নেগেটিভিটি। এই মেয়েটির মনের দিকটায় মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই মেয়েটির শ্বশুর বাড়িতে মহিলা থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে, মহিলা হইতে ভীষণ সাবধান শ্বশুর বাড়িতে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 5 নাম্বার আর 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে সেই কিন্তু 9 নাম্বার ঘরে রবির ঘরে বসে আছে। তাহলে আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এই জাতিকার যে প্রেমিক চারিদিক থেকে কিন্তু আমরা বলি না আলক্ষিত, সেই আলক্ষিতোষের জায়গা সৃষ্টি হয়েছে, চারিদিক থেকে নেগেটিভ জায়গা হিট করছে। কেবলমাত্র আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে তা বলে নয়, কিন্তু চারিদিক থেকে নেগেটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার মধ্যে পরিশুদ্ধতা, আমার মধ্যে থিঙ্কিং, ম্যাচিউরিটি, এইগুলো কিন্তু 9th হাউস স্টেবিলিটি, 9th হাউস বিচার করে। তাই জন্য যদি কখনো এই মেয়েটি, আমার মা যদি কখনো আমার এই প্রেডিকশনটি শোনে, তাহলে যখন তুমি বিবাহ করবে, যে তোমার স্বামী হলো, এবার তারপর বাদবাকি সব যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে
ইল্লিগেল সম্পর্ক মনে করে, অবৈধ সম্পর্ক মনে করে ভুলে যেও। আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে বসে হাজবেন্ড রয়েছে, এদিকে প্রেমিক আই লাভ ইউ বলে হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে বা ফেসবুকে জানিয়ে যাচ্ছি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তাকে রেসপন্স করছো তুমি, তাহলে কিন্তু তুমি গেলে। এটা তুমি অবশ্যই মাথায় রেখো। যেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। বৃহস্পতির জায়গাটা আমি আবার বলছি, বৃহস্পতি জায়গায় কেতু বসে থাকে। বৃহস্পতি দ্বারা একটি মেয়ের বিবাহিত জীবন, স্বামীর জায়গা বোঝা যায়। তাই জন্য সেখানে কিন্তু কেতু নেগেটিভ ভাবে বসে রয়েছে এবং বৃহস্পতি কিন্তু শনির ঘরে 6 নাম্বার ঘরে বসে রয়েছে। 6 নাম্বার ঘর মানে প্রাত্যহিক জীবনের জায়গা। 6 নাম্বার ঘর মানে কিন্তু আমি বারবার ধরে বলেছি ঋণের জায়গা, রোগের জায়গা। 6th হাউস সবসময় নেগেটিভ নয়, শত্রুতার জায়গা। তাহলে যদি তুমি এই প্রেম করে বিবাহ না করে তুমি যদি তোমার গুরুজনেরা যে পাত্র দেখেছে সেই পাত্রকে যদি তুমি বিবাহ করো, তারপর তুমি তোমার শত্রু, তুমি তোমার সম্পর্কের মধ্যে শত্রুতার জায়গা সৃষ্টি করবে। ইমিডিয়েট একটা ঘটনা ঘটেছিল একদম বোধহয় খুব কিছুদিন আগে। বিয়েতে রাজি হয়ে গেছে মেয়েটা সবকিছু ঠিক, এবার ছেলেটা যখন উপাচারগুলো করতে যাচ্ছে মেয়েটা তখন বলছে না আমি করব না, আমি তোমাকে বিয়ে করব না। ছেলেটা কি দোষ করলো? ছেলেটা তো অনেক স্বপ্ন নিয়ে তোমাকে বিবাহ করলো। তাই জন্য আগে থেকে ভালো মতন চিন্তা ভাবনা করে, হ্যাঁ তুমি ভুল জায়গায় প্রেম করছো তাই জন্য জোর করে অন্য আরেকটা জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, এইভাবে যেন তোমার কখনো বিবাহ না হয়। তার কারণ তুমি যেই ঘরটাতে যাচ্ছ সেই ঘরের মানুষজন গুলো, তুমি যেই ঘরটাতে যাচ্ছ, তোমার যে হাজবেন্ড তার অনেক স্বপ্ন রয়েছে, সে যেন কখনো পরবর্তীকালে জানতে না পারে যে বাইরে শুধু তাকে প্রতি রাতে শরীরটাই তুমি দিচ্ছ আর মনটা দিয়ে রেখেছো অন্য আরেকজনকে, কখনো যেন না হয়। জীবনে সুখে থাকা, জীবনে ভালো থাকার জন্যও কিন্তু পরিকল্পনা করা বা সঠিক মতো নিয়ম নীতি নির্ধারণ করে চলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মাথায় রেখো। যেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি 7 নাম্বার ঘরে রাহুর কানেকশন এবং বুধ, এবং সেই বুধ কিন্তু 11th হাউসে কর্মফলের জায়গাটায় বসে রয়েছে এবং 11th হাউস কিন্তু 5 নাম্বার ঘরেও হিট করছে। আবার বুধের ঘরে কিন্তু কন্যার ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে, সে কিন্তু 4 নাম্বার এবং 12 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে মনে রেখো প্রথম যে বিবাহটা হবে সেই বিবাহটা কিন্তু ডিভোর্স অনিবার্য এবং খুব ফাস্ট বিবাহ, মানে ডিভোর্সের জায়গা, সেপারেশনের জায়গা, এই জায়গাটাকে আমি লক্ষ্য করতে পারছি। তাহলে প্রথমেই যেই জায়গাটাকে তোমাকে জানতে হবে, প্রথমত এই ছকটাকে মানে নেগেটিভিটিটা অফ করার পর একে সুখে থাকতে হলে কি করতে হবে। একে সুখে থাকতে হলে প্রথমে স্যার আপনার কাছে আমি নিজেকে পুরো সমর্পণ করে দিলাম। নেগেটিভিটি অফ করা হয়ে যাবার পর আমি কি বলেছি, আমি যদি 70 বছর বাঁচি, 80 বছর বাঁচি, 60 বছর বাঁচি, 50 বছর বাঁচি, যত বছরই বাঁচি, 12 থেকে 15টা মাস একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু নিজেকে পুরো স্যারেন্ডার করে দিতে হয়। কারণ গ্রহের রেকটিফিকেশন, গ্রহ আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, সুতরাং এই যে হরমোনের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স তার দ্বারাই আমার নেগেটিভ প্রভাবটা কিন্তু ব্যক্ত হচ্ছে। তাহলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর কেবল একদিনে বা 1 মাসে এই নেগেটিভিটি অফ হয়ে যায় না, 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে এবং 12 থেকে 15টা মাসের মধ্যে নেগেটিভিটিটা কিন্তু পুরোটাই অফ হয়ে যায়। এবং তার সাথে সাথে কিন্তু পুরো আমি যেরকম ভাবে চলতে বলি সেরকম ভাবেই চলতে হবে। তোমার নেগেটিভিটি অফ হয়ে গেল, এবার দেখা গেল তোমার হাজবেন্ড কোথায় আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, এবার সে কিন্তু তখনও ওই 10 টাকার জন্য আর 10,000 টাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে। তাহলে তাকে বিবাহ করে তুমি কি কখনো সুখে থাকতে পারবে? জীবনে ইলিউশন, ভালোবাসা, হ্যাঁ তারপরে হচ্ছে প্রেম, সবকিছু ঠিক আছে। তারপরে অনেকে বলে দেখবে টাকা মাটি, মাটি টাকা, আরে টাকা কি, টাকা দিয়ে কি হয়, টাকা হাতের ময়লা, এই সমস্ত ফিলোসফিক্যাল কথা আগে নিজে করোড়পতি হবে তারপর বলো। আর তা না হয়ে যদি তুমি বলো তাহলে তুমি কাপুরুষ, তাহলে তুমি জীবনে ব্যর্থ একটা মানুষ। তাই জন্য ব্যর্থতাকে ঢাকার জন্য এই কথাগুলো বলছো। পরিষ্কার নিজে করোড়পতি হও তারপর বলো টাকা মাটি, মাটি টাকা, কোনো ব্যাপার নয়। আগে নিজে করোড়পতি হও তারপরেই বলো যে হাতের ময়লা, অর্থ কি, অর্থ দিয়ে জীবনে শান্তি পাওয়া যায় না, সবকিছু আমি মেনে নেব। আগে তুমি নিজে করোড়পতি হও, তারপর ব্যর্থ হয়ে গিয়ে টাকা মাটি, মাটি টাকা, বুঝলে টাকার কি হবে, টাকা দিয়ে কিচ্ছু হয় না। টাকা দিয়ে কি ভালোবাসা বাফা যায়? ওই সমস্ত ভ্যারান্টি মার্কা কথা
ব্যর্থ মানুষগুলো বলে, হ্যাঁ, সফল মানুষেরা কিন্তু কখনো বলে না। এই কথাটা মাথায় রেখো। সুতরাং এই ক্ষেত্রে আমি তোমার ছকও ক্যালকুলেশন করছি, আর আমি বারবার ধরে বলেছি সুপার কম্পিউটার ব্রেন। আমি বর্ধমানের চেম্বারে এই মেয়েটির যে বয়ফ্রেন্ড তারও ছক ক্যালকুলেশন করেছিলাম। সুতরাং দুজনের রেকটিফিকেশন মাস্ট। এবার দুজনের রেকটিফিকেশন কিভাবে করবো স্যার, কিভাবে করবে না করবে সেটা তোমার ব্যাপার। এখন ইমিডিয়েট যদি এমন কিছু হতো যে অপারেশন না করলে তোমাকে বাঁচানো যাবে না, তাহলে তো তুমি অপারেশন করতে। এটাও কিন্তু সেম জিনিস, এটাও কিন্তু সেম জিনিস। শুধু তুমি একদম এমনি মরে যাবে না, কিন্তু জীবন মৃত্যুর জায়গাটাও কিন্তু দুজনের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আশা করি আমি বোঝাতে পারলাম। সূর্যকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, সমসপ্তমী কিন্তু 4 নম্বর ঘরকে হিট করছে, কেননা সূর্য কিন্তু 10 নম্বর ঘরে বসে রয়েছে এবং ক্ষেত্রের ঘরে বসে রয়েছে। ক্ষেত্র মানে আমি বারবার ধরে কি বলেছি, ক্ষেত্র মানে সংযোগ স্থল। আমি যদি খুব ভালো মতন দেখি 16-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 17-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 19-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 14-10 কানেকশন সংসারের ক্ষেত্র, তাহলে এই ক্ষেত্রের জায়গাটা নড়বড়ে হয়ে যাওয়া এবং চেঞ্জেবল, পরিবর্তনশীল, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সংসার ক্ষেত্রটা, শ্বশুর বাড়ির ক্ষেত্রটা পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে 5 বছর এর সংসার করলাম, তারপরে আরেকজনের সংসার করলাম, কিন্তু আজকের দিনে আমি লিখে দিতে পারি এই মেয়েটার নেগেটিভিটিকে যদি কাটানো না হয়, তার কারণ এটা কিন্তু খুব সহজ একটা ক্যালকুলেশন যে এর বিবাহের জায়গাটা পজিটিভ হবে না। তার কারণ মঙ্গলের ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে, বৃশ্চিকের ঘরে শুক্র বসে রয়েছে, আবার সেই শুক্র কিন্তু 11 নম্বর কর্মফলের জায়গা, আর 6 নম্বর ঘরের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, প্রাত্যহিক জীবন ধারণের জায়গাটা। তাহলে 6 নম্বর 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন 12 নম্বর ঘরে শুক্রের মানে মঙ্গলের ঘরে শুক্র বসে আছে, এবং শুক্র 1 2 3 4 5 6 7, সেই শুক্র 12 নম্বর ঘরের শুক্র কিন্তু শনিকে হিট করছে, আবার 12 নম্বর ঘরের শুক্র কিন্তু বৃহস্পতিকেও হিট করছে। তাহলে একদম এক্সট্রিমলি সরি টু সে, সততার ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন উঠবে। সততার ক্ষেত্রে মানে কি, আমি একজনকে ভালোবাসলাম, আমি তার জায়গায় অন্য কাউকে আর মেনে নিতে পারবো না, এই মানসিকতা তোমার কদাপি নেই বা কদাপি থাকবে না। কিন্তু প্রবলেম ওই যে হয়ে যাচ্ছে যে দেখা যাচ্ছে তুমি পারেও থাকবে, আবার তুমি জলেও থাকবে। তার ফলে কি হয়ে যাবে, তোমার জীবনে স্টেবিলিটিটা আসবে না। কিন্তু বিয়ে দিয়ে দেয়া হলো যে আমি আমার প্রেমিক ছাড়া কাউকে বুঝি না, তোমার সাথে করবো না বা বিয়ে করবো না, সেই জায়গাটাও নাই। তোমাকে পিড়িতে বসিয়ে দিলে তুমি বিয়ে করবে, বিয়ে করার পর একদম এক্সট্রিমলি সরি টু সে, যখন শারীরিক সংসর্গ সেইগুলো হবে, সন্তানের জায়গাও হলো, ওদিকে প্রেমিক, হ্যাঁ, ওই যে প্রেম বড় বেদনার ব্যাস। আমার গানগুলো মনে পড়ছে না, কারণ এইসব প্রেম প্রীতি ভালোবাসা এই সমস্তকে আমি কোনদিনই পাত্তা দিইনি। যাই হোক, তো এইরকম করে তখন দেখা যাবে পাগল হয়ে ঘোরাঘুরি করছে। আর যদি সেও স্টেবল হয়ে যেতে পারে, সেও দেখবে ঠিক পাত্রী জোগাড় করে নেবে। এই জীবনে কেউ কারোর ক্ষেত্রে অপরিহার্য নয়। এটা জাস্ট সাময়িক একটা ইলিউশন, আবেগে মনে হয় তাকে ছাড়া আমি থাকতে পারবো না, তাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু দুদিন যেতে না যেতেই বোঝা যায় যে সে আমার আলটিমেট টাইম পাসের কুড়মুড়ে ছাড়া আর কেউই ছিল না। এগুলো খুব সত্যি কথা, এগুলো শুনতে খারাপ লাগলেও, তাই জন্য আমি এই যে আমাকে প্রেডিকশনটি করতে বলেছে, সে বলেছে যে এই মেয়েটির যদি কোনো নেগেটিভিটি থাকে, তাহলে আমি বারবার ধরে বললাম মেয়েটির মনের জায়গায় নেগেটিভিটি রয়েছে, মানসিকতা মনোভাবের জায়গায় নেগেটিভিটি রয়েছে। ডেসপারেট হতেই হবে, ডেসপারেট হতেই হবে। আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতাম, সেখানে বহু 100 ছিল। একটা সময় সবাই ভেবে নিয়েছিল আমি বোধহয় ক্রিকেটারই হয়ে যাব। তো তারপর সেখান থেকে আমার বিদেশ চলে যাওয়া, নানান কিছু, তার আগেও গেছিলাম, অনেক কিছু হয়েছিল। তা আমি এখনো কি বসে রয়েছি? তাহলে আমি ওই ক্রিকেট কেন হতে পারলাম না? কোনো যায় আসে না, কোনো কিচ্ছু নয়। মানুষের ওরকম অনেক কিছু সম্ভাব্য জিনিস থাকে, আর মানুষ প্র্যাকটিক্যালি অন্য আরেকটা ক্ষেত্রে রূপান্তরিত হয় বা অন্য আরেকটা ক্ষেত্রকে কিন্তু ধরে। এটা আমি দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি। ভালো ভালো সিনেমা আর্টিস্টরা, ভালো ভালো অভিনেতারা দেখা যাচ্ছে যে একটা হোটেল করে হোটেল চালাচ্ছে বা নতুন বিজনেস করছে, কোনো একটা বিজনেস করছে, সো হোয়াট। তাই জন্য এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখা প্রয়োজন আছে। এই মেয়েটির ক্ষেত্রে তুমি যদি মনে করো যে এই তোমার প্রেমিককেই বিবাহ করবে, আমি জানি না আবার এতদিনে তোমরা রেজিস্ট্রি করে নিলে কিনা, যদি রেজিস্ট্রি করে থাকো তাহলে নিজের কবর কিন্তু নিজে খুললে।
পরিষ্কার ব্যাপার। তার কারণ রেজিস্ট্রি করে যদি বিবাহ করা হয় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোমার যে বয়ফ্রেন্ড সে তোমার ভরণ পোষণের কোনো দায় দায়িত্বই নিতে পারবে না, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং সে রীতিমতো স্ট্রাগল করছে, চারিদিক থেকে তার নেগেটিভিটি তাকে ঘিরে ধরবে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যদি তুমি 2-3 বছর বিবাহ না করে থাকতে পারো, কোনো রকমের কোনো রেজিস্ট্রি ফেজিস্ট্রি নয়, বিবাহ করবে না, কিন্তু রেমিডিয়াল প্রসেস তুমি এবং তোমার বয়ফ্রেন্ড রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে আমার কাছে স্যারেন্ডার করো, তাহলে আজকের দিনে আমি কথা দিলাম 2 বছর তারপর তোমাদের বিবাহ হবে, তোমরা সুখে জীবন যাপন করবে। আর যদি ইমিডিয়েট চাও তাহলে কখনো সুখী হতে পারবে না, কেননা ছেলেটা নিজের পায়ে দাঁড়ায়নি। এইবার যদি মনে করো না আমার বাড়ি থেকে বিবাহ ঠিক করেছে তাহলে বিয়েটা করতেই হবে, বিয়ে যদি করো তাহলে বিয়ের আগে থেকেই মেন্টাল প্রস্তুতি নেবে এবং পুরো অতীতটাকে তুমি ভুলে যাবে। বুঝতে পেরেছো? কণ্টক গাড়ি কমরসম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঢারি করি পি চলো চলোই তেঙ্গুলি চাপি, মিলনে যাহাকে কাছে পাই বিরহে তাহাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই। এটাই হচ্ছে আসল সত্য কথা। আরেকটা কথা তোমাকে আমি অবশ্যই বলবো, ইমিডিয়েট যদি ঋতুস্রাব জনিত বা সাদাস্রাব জনিত কোনো প্রবলেম না হয়ে থাকে ভবিষ্যতে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ আমি ইউট্রাস জাতীয় প্রবলেমের জায়গাও পরবর্তীকালে কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি, রক্তজনিত প্রবলেমের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। তোমার যারা বন্ধু, তোমার যারা আত্মীয়, হ্যাঁ, এবং তোমার শ্বশুর বাড়ির বয়স্ক নারী হইতে ভীষণ সাবধান, গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। তোমার নামে কোনো জমি যেন কেনা না হয় এবং আইন আদালত পুলিশি ঝামেলা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। মেন্টাল টর্চার হওয়া, এমনকি ফিজিক্যাল টর্চার হওয়ার জায়গা বা মানসিকভাবে মারাত্মক আনহ্যাপি হয়ে যাবার জায়গা, মানে আফটার ম্যারেজ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। বিবাহের পরবর্তীকালে কিন্তু বিবাহিত জীবনে এই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তোমার ক্ষেত্রে যদি নর্মালি, আমি এখানে তো প্রকাশ করব না, যদি 24-25 বছর হয়ে থাকে 28 বছরের আগে কখনোই কিন্তু বিয়ে করা উচিত নয়। বৃহস্পতি এবং শনির অবস্থান, শনি কিন্তু ম্যাচিউরিটিকে বোঝায়, আরেকটু মানে আরেকটু অভিজ্ঞতা, ম্যাচিউরিটি, ভেরি ভেরি কসাস এবং কনসাস এই জায়গাটা হওয়া প্রয়োজন। এখন তুমি ইলিউশনে আক্রান্ত এবং তোমার মানসিকভাবে তুমি ভীষণ আবেগতাড়িত বা আবেগ প্রবণ একটি মেয়ে এবং আবেগ দ্বারাই সব সিদ্ধান্ত গ্রহণ করো, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার মনের জায়গাটাকে সুগঠিত সংগঠিত করার প্রয়োজন, সেটা তুমি এমনি এমনি করতে পারবে না, কোনো গুরু টিচার পথপ্রদর্শক ছাড়া সেটা কখনো করা সম্ভব নয়। মঙ্গল 9 নাম্বার ঘরে কিন্তু খুব নেগেটিভ রেজাল্ট দেয়, তাই জন্য মঙ্গল কিন্তু আমাদের অ্যাগ্রেশনকেও যেমন বোঝায়, মঙ্গল কিন্তু আমি যেমন বললাম রক্ত জাতীয় জায়গাটাকেও বোঝায়, অ্যাগ্রেশনকেও কিন্তু বোঝায়। মঙ্গল কিন্তু আমার ভেতরের যে ঊর্জা সেটাকেও যেমন বোঝায়, মঙ্গল কিন্তু আমার ক্রোধ, রাগ, অভিমান এই জায়গাটাকেও বোঝায়। সেখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি একটু একগুয়ে টাইপের রয়েছো, হ্যাঁ, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে হতেই হবে অনেক ক্ষেত্রে কিন্তু। তার কারণ মনে রাখতে হবে যে আলটিমেট আমাকে তো জীবনে সুখী হতে হবে। আমার দায়িত্বটা কি? আমি যখন কারোর ঘরের বউ হয়ে যাব, পুত্রবধূ হয়ে যাব, তখন কোথায় কি প্রেম করেছি সেইটা নিয়ে আমি ওই এনভায়রনমেন্টটাকে ড্যামেজ করে কখনো দিতে পারি না। আমি আমার সম্পর্কটার মধ্যে কখনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিস মানে ইনপুট করে দিতে পারি না। অবৈধ সম্পর্ক, দেখা যাচ্ছে বাইরেও প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছ, তার সাথে কথা বলছো, কখনো নয়। জীবনে যদি শান্তি পেতে চাও তাহলে ফোকাস থেকো, এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, কেমন? আর তুমি যাকেই বিয়ে করো, যে অবস্থাতেই থাকো, আমি জানি বলাটা বেকার হচ্ছে তবুও বলছি, কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট বা দুর্ভাগ্য যোগের নেগেটিভিটিকে অফ করা খুব প্রয়োজন। তার কারণ 7 নাম্বার ঘরে বুধের ঘরে রাহু এবং মঙ্গল রবির অবস্থান এবং 2 নাম্বার ঘর 8 নাম্বার ঘর শনি এবং চন্দ্রের অবস্থান। সেই শনিকে যদি দেখা যায় বৃহস্পতির সাথে বসে রয়েছে যা 4 নাম্বার এবং 1 নাম্বার ঘর এবং কেতুর দ্বারা কানেকশন ক্রিয়েট করেছে, তোমার কিন্তু বাস্তু দোষও রয়েছে। তাহলে বাস্তু দোষ মানে কিন্তু কখনো বাস্তুর দোষ হয় না, কেমন? আমি যে বাস্তুতে আছি তার কোনো দোষ হয় না। আমার ছকের মধ্যে যখন বাস্তু দোষ সৃষ্টি হয়
তখন আমি দিল্লিতেই থাকি, মুম্বাইতেই থাকি, চাঁদে থাকি, হ্যাঁ আমি চাঁদে জমি কিনে থাকি, মঙ্গল গ্রহতেই থাকি, যেখানেই থাকি, যেই বাস্তুতে থাকবো তার সাথে সঠিক মতন কানেকশন কখনোই কিন্তু সৃষ্টি হবে না। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখো। এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, অ্যাকচুয়ালি প্রশ্ন করার কোনো কিছু নেই, ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন। হ্যাঁ, তাহলে আমি একটা কথা ক্লিয়ার করে দিলাম। তুমি বলতে পারো তাহলে আলটিমেট কি বিয়ের ব্যাপারে? ইমিডিয়েট প্রেমিকের সাথে কখনো বিয়ে করা যাবে না। আর তোমার দেখে শুনে যদি তুমি বিবাহ করো তাহলে প্রেমিককে একদম কাট করে তবেই কিন্তু শ্বশুর বাড়িতে যাবে, এবং তার আগে নেগেটিভিটিটা অফ করা প্রয়োজন। কেননা 12 নম্বর ঘরে শুক্র, এবং সেই শুক্র কিন্তু আবার মঙ্গলের ঘরে বসে রয়েছে, আবার দৃষ্টি দিচ্ছে কিন্তু বৃহস্পতিকে, নেগেটিভ শুক্র। তাহলে মঙ্গল দ্বারা প্রেমিককে বোঝায়, বৃহস্পতি দ্বারা কিন্তু হাজবেন্ডকে বোঝায়। প্রেম করে বিবাহের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। প্রেমিককে তুমি তখনই বিয়ে করতে পারো যদি তুমি আফটার 2 ইয়ার্স, 2 বছর পর তুমি যদি বিবাহ করো, বিয়ে করতে পারো। তারও নেগেটিভিটি অফ করে তোমারও নেগেটিভিটি অফ করতে হবে এবং আমার কাছে স্যারেন্ডার করতে হবে। 2 বছর পর তোমরা বিবাহ করতে পারো। আর যদি ইমিডিয়েট বিবাহই তোমার করা উচিত নয়, বিফোর 29 ইয়ার্স, বিফোর 29 বছর, 29 বছরের আগে কিন্তু কখনোই তোমার বিবাহ করা উচিত নয়। 28 বছর পর্যন্ত কখনোই তোমার বিবাহ করা উচিত নয়, সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আজকের দিনে মানসিকতা, মনোভাবের জায়গাটা এবং মনের জায়গাটা ড্যামেজ হয়ে রয়েছে, নেগেটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আরেকটা কথা, তুমি আমার কথা না শুনে ইমিডিয়েট যদি বিবাহ করো, ইমিডিয়েট বিবাহের 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে কখনো যেন কোনো সন্তান না হয়, এই কথাটা অবশ্যই মাথায় রেখো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যেই হোয়াটসঅ্যাপে আমাকে অনলাইন প্রেডিকশন করতে বলা হয়েছে, এই প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে সেই হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করো, আমি হোয়াটসঅ্যাপের মধ্যেই কিন্তু তার উত্তর দেব। কেমন? এই শক্তির মধ্যে আর নতুন করে কিছুই বলার নেই। বিবাহের জায়গাটা মারাত্মক ড্যামেজ হয়ে রয়েছে। একটা বাচ্চা মেয়ে, ইনোসেন্ট মেয়ে আবেগ দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করছে, এটা কিন্তু কখনোই উচিত নয়। এবং আমি এই মেয়েটিকে বলবো, তোমার যদি খুব ভালো মতন 7 নাম্বার ঘরে রাহু এবং 6 নাম্বার ঘরটা ড্যামেজ হয়ে রয়েছে, তবুও বলবো যে কোনো কিছু একটা স্বনির্ভর প্রকল্প তুমি যদি গড়ে তুলতে পারো, অর্থাৎ যদি তুমি 5,000, 10,000, 15,000, 20,000 মানে একটা কর্মের মধ্যেও যেতে পারো, সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ। তার কারণ একদম 4 নাম্বার ঘর মানে একদম গৃহবধূ হওয়ার জায়গাটা ডিটোরিয়েট করে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ ঘরে তুমি যদি একা থাকো ঠিক আছে, আদারওয়াইজ অ্যাডজাস্ট করে চলার ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হওয়া, হ্যাঁ, কমিউনিকেশনের জায়গাটা, একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকা, সেই জায়গাটাই কিন্তু প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার বলছি, যদি কোনো প্রশ্ন থাকে প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যেই কিন্তু হোয়াটসঅ্যাপে প্রশ্ন করো, আমি হোয়াটসঅ্যাপ মারফত তার উত্তর দেব। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।